হরে কৃষ্ণ। শ্রীলা প্রভুপাদের জীবনী পাঠের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পূর্ববর্তী পর্বগুলি শোনার জন্য আপনারা শ্রীল প্রভুপাদ নামক প্লেলিস্টটি চেক করতে পারেন। আমেরিকার এই সমস্ত উন্মাদ মানুষদের কাছে ভগবানের বাণী প্রচার করা যে কত কঠিন তা যেদিন প্রভুপাদ বোস্টনের পোতাশ্রয়ে পৌঁছেছিলেন সেদিন ভবিষ্যৎবাণী করে তার সেই কবিতায় তিনি লিখেছিলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমেরও প্রতি, কি লাগি আনিলে হেথা কর এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে যে ক্লাসগুলি তিনি নিচ্ছিলেন সেগুলোর কি হবে? ডেভিডের কি হবে? তিনি কি ফিরে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন? এটি ডেভিডের প্রথম হিংস্র ভাবের আকস্মিক প্রকাশ। এর আগে অবশ্য কয়েকবার তার মধ্যে চাপা উত্তেজনা দেখা গেছে। ঘরে স্নানের জায়গায় মেঝেতে সাবান ফেলে আসার একটি বদভ্যাস ডেভিডের ছিল এবং প্রভুপাদ কয়েকবার তাকে সেই সম্বন্ধে নিষেধ করেছিলেন, কারণ সেটি অত্যন্ত বিপজ্জনক। কিন্তু ডেভিড তার সেই নির্দেশে কর্ণপাত করত না। প্রভুপাদ বারবার তাকে সেই কথা স্মরণ করিয়ে দিতেন। অবশেষে একদিন ক্রুদ্ধ হয়ে ডেভিড তার প্রতি এক বিরাট চিৎকার করে উঠেছিল, তবে তাতে কোনো শত্রুতার ভাব ছিল না। আজকের ব্যাপারটিও কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সৃষ্টি হয়নি। ছেলেটি নিজেই ছিল মাদকদ্রব্য সেবনে নেশার শিকার। প্রভুপাদ তড়িৎ পদক্ষেপে হেঁটে চললেন। সিন্ধিয়া জাহাজ কোম্পানি জাহাজে করে ভারতে ফিরে যাওয়ার একটি বিনামূল্যের টিকিট তার রয়েছে। তিনি বৃন্দাবনে ফিরে যেতে পারতেন, কিন্তু তার গুরু মহারাজ তাকে এখানে আসতে আদেশ করেছেন। আটলান্টিক পার হওয়ার সময় শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে স্মরণ করে তিনি তার কবিতায় লিখেছিলেন, তার ইচ্ছা বলবান, পাশ্চাত্যেতে ঠান ঠান, হয় যাতে গৌরাঙ্গের নাম। তার প্রচার কার্যের প্রগতি অব্যাহত রাখতে হলে রাত হওয়ার আগেই তাকে একটি থাকবার জায়গা খুঁজে নিতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া, কোনো ধর্মীয় সংস্থার সহযোগিতা ছাড়া, কোনো পৃষ্ঠপোষকের সাহায্য ছাড়া কাজ করতে যাওয়ার অর্থই হচ্ছে এই নিরাপত্তাহীনতা এবং মর্মান্তিকতা। এই সংকটকে প্রভুপাদ শ্রীকৃষ্ণের পরীক্ষা বলে গ্রহণ করলেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের উপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে শুধু আমার উপর নির্ভর করো এবং সবসময় আমার আশ্রয়ে থেকে কাজ করো। এইভাবে দিব্য যোগে সর্বদা আমার প্রতি অনুরক্ত হও, তাহলে আমার অনুগ্রহে সব রকম দুস্তর বাধা বিপত্তি উত্তীর্ণ হতে পারবে। তিনি ঠিক করলেন যে কার্ল ইয়ারগেন্সকে ফোন করে তার কাছে সাহায্য চাইবেন। ফোনে স্বামীজির কণ্ঠস্বর শুনে কার্ল বুঝতে পারল যে অবস্থাটি খুবই জরুরি। সে তৎক্ষণাৎ রাজি হয়ে জানালো যে প্রভুপাদ তার বাড়িতে, যেখানে সে তার স্ত্রী ইভাকে নিয়ে থাকে, সেখানে উঠে আসতে পারেন। তাদের বাড়িটি কাছেই, সেন্টার স্ট্রিটে, বাউরি থেকে পশ্চিমে 5টি ব্লক দূরে চিনেপাড়ার কাছে। কার্ল জানালো যে সে তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করতে আসছে। আরও 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু স্বামীজির জন্য কেউ একটি উপযুক্ত জায়গা খুঁজে পেল না। একদিন প্রভুপাদ প্রস্তাব করলেন যে তিনি কার্লের সঙ্গে মাইকেল গ্রান্টের বাড়ি যাবেন এবং তার সাহায্য চাইবেন। মাইক ছিল বাউরির এক তরুণ সঙ্গীত শিল্পী, যে স্বামীজির সভায় প্রায়ই আসত এবং তার শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করত। তার বেশ প্রতিপত্তি ছিল এবং তার পক্ষে হয়তো তাকে সাহায্য করা সম্ভব ছিল। প্রভুপাদ কথা বলতে বলতে মাইককে বোঝাবার চেষ্টা করলেন তার পক্ষে কার্ল এবং ইভার সঙ্গে থাকাটা কত অসুবিধাজনক, আর মাইক সেই কথা শুনতে লাগলো। পরের দিনই সে ভিলেজ ভয়েস পত্রিকা অফিসে গিয়ে ছাপা কাগজের প্রথম কপিটি নিয়ে তার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি দেখতে লাগলো। অবশেষে সে একটি উপযুক্ত জায়গার সন্ধান পেয়ে বাড়িওয়ালাকে ফোন করলো। সেটি ছিল 2nd অ্যাভিনিউয়ের একটি দোকানঘর এবং তার এজেন্ট মিস্টার গার্ডিনার মাইকের সঙ্গে সেই বাড়িতে দেখা করতে সম্মত হলেন। কার্ল এবং স্বামীজিও মাইকের সঙ্গে সেই জায়গাটি দেখতে যেতে রাজি হলেন। মিস্টার গার্ডিনার এবং মাইক সকলের আগে সেখানে পৌঁছলেন। মাইক সেই দোকানঘরটির উপরে হাতে আঁকা সাইনবোর্ডটি লক্ষ্য করে দেখতে লাগলো। তাতে লেখা ম্যাচলেস গিফটস। মিস্টার গার্ডিনার বললেন যে সেটি আগে একটি স্মৃতি সংগ্রহ সুলভ উপহারের দোকান ছিল। সেটি তারই সাইনবোর্ড। স্বামীজি ভারতবর্ষের একজন আধ্যাত্মিক নেতা, একজন নামকরা লেখক এবং সংস্কৃত ভাষায় সুপণ্ডিত, এই বলে মাইক তাকে পরিচয় দিয়েছিল। সেই কথা এজেন্টটির মনে গভীর রেখাপাত করেছিল।
প্রভুপাদ এবং কার্ল যখন এসে পৌঁছলো এবং পরস্পরের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেওয়া হলো, তখন মিস্টার গার্ডিনার তাদের সেই ছোট দোকানঘরটি দেখালেন। প্রভুপাদ, কার্ল এবং মাইক বাড়িটি প্রয়োজনের উপযোগী করে নেবার কতখানি সম্ভাবনা আছে তা ভেবেচিন্তে দেখতে লাগলেন। বাড়িটি ছিল সম্পূর্ণ খালি, সাদামাটা এবং অন্ধকারাচ্ছন্ন। সেই ঘরে ইলেকট্রিক আলো জ্বলছিল না এবং তাতে নতুন করে রং করার প্রয়োজন ছিল। তাদের সবার জন্য সেই জায়গাটি উপযুক্ত ছিল, কিন্তু স্বামীজির বসবাসের উপযুক্ত ছিল না। তবে মাসিক $125 ভাড়ায় সেই জায়গাটি বেশ ভালোই মনে হচ্ছিল। তারপর মিস্টার গার্ডিনার জানালেন যে সেই দোকানঘরটির ঠিক পেছনেই উঠোনের ওপাশের বাড়িটির 3 তলায় একটি ছোট অ্যাপার্টমেন্ট আছে। মাসিক $71 ভাড়ায় স্বামীজি সেখানে থাকতে পারেন। তবে প্রথমেই মিস্টার গার্ডিনারকে সেটি রং করে দিতে হবে। মোট ভাড়া তাহলে দাঁড়াবে $196। আর কার্ল, মাইক এবং অন্যরা মিলে চাঁদা তুলে সেই ভাড়া দেওয়ার বন্দোবস্ত করবে। প্রভুপাদ ঠিক করেছিলেন যে মিস্টার গার্ডিনারকে তিনি তার সদ্যজাত কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে প্রথম অফিসিয়াল ট্রাস্টি করবেন। তাদের আলাপ আলোচনার সময় প্রভুপাদ মিস্টার গার্ডিনারকে তার শ্রীমদ্ ভগবতের 3টি খণ্ডের একটি সেট উপহার দেন এবং নিজের হাতে লিখে বইগুলি তাকে উৎসর্গ করেন এবং নিচে স্বাক্ষর করেন A.C. ভক্তিবেদান্ত স্বামী। স্বয়ং গ্রন্থাকারের কাছ থেকে এই বইগুলি গ্রহণ করে মিস্টার গার্ডিনার খুবই খুশি হন এবং সম্মানিত বোধ করেন। কৃষ্ণ ভাবনামৃতের সেই নবীন সংঘটির ট্রাস্টি হতে এবং সেই সংঘটিকে প্রতি মাসে $20 চাঁদা দিতে তিনি সম্মত হন। অ্যাপার্টমেন্টটি রং করতে মিস্টার গার্ডিনার 1 সপ্তাহ সময় নিলেন। ইতিমধ্যে মাইক বিদ্যুৎ এবং জল সরবরাহের বন্দোবস্ত করে, একটি টেলিফোনের ব্যবস্থা করে। সে এবং কার্ল উভয়ে মিলে তাদের বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে প্রথম মাসের ভাড়াটি জোগাড় করে। যখন সবকিছু প্রস্তুত হলো, মাইক তখন কার্লের বাড়িতে প্রভুপাদকে ফোন করে জানালো এতদিনে স্বামীজিকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার সময় এলো। যে কয়েকজন বন্ধু আশেপাশে ছিল তারা স্বামীজির সঙ্গে বাউরির সেই ছাদের ঘরটিতে গেল। তারা হয়তো তার অনুগত শিষ্য হতে প্রস্তুত ছিল না, কিন্তু প্রথম মাসের ভাড়া বাবদ কিছু আর্থিক সাহায্য করা এবং তার নতুন আস্তানাটি সাজিয়ে গুছিয়ে ঠিক করার জন্য স্বেচ্ছাকৃতভাবে কয়েক ঘন্টার কাজ করতে তারা উৎসাহের সঙ্গে এগিয়ে এলো। সেই ছাদের ঘরে স্বামীজির সমস্ত জিনিসপত্রগুলি তারা জড়ো করলো। তারপর তারা সেই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে পায়ে হেঁটে বাউরি থেকে যাত্রা করলো। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা যেন দল বেঁধে আফ্রিকার জঙ্গলে শিকার করতে যাচ্ছে। এইভাবে প্রভুপাদের সমস্ত জিনিসপত্র বহন করে জনা কয়েক যুবকের একটি দল রাস্তা দিয়ে এগিয়ে চলল। মাইক ভারী টেপ রেকর্ডারটি বহন করছিল, এমনকি স্বামীজি নিজেও 2 হাতে 2টি সুটকেস নিয়ে যাচ্ছিলেন। তারা এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু শেষ করলো যে অনেকখানি পথ এগিয়ে যাওয়ার পর মাইকের হাত যখন ব্যথা করতে শুরু করলো, তখন তার খেয়াল হলো একটি গাড়ি নিলাম না কেন। সেটি ছিল জুন মাসের শেষ এবং বাউরির জঙ্গলে গ্রীষ্মে সূর্য তখন প্রচণ্ড তাপ বর্ষণ করছে। কিছুটা পর হাঁটার পর দাঁড়াতে দাঁড়াতে সেই অদ্ভুত দলটি ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। প্রভুপাদ অতি কষ্টে তার সুটকেসগুলি সামলাতে লাগলেন এবং গ্র্যান্ড ব্রুম ও স্প্রিং স্ট্রিটের রেস্টুরেন্ট, সাপ্লাইয়ের দোকান আর বাতির দোকানগুলি অতিক্রম করতে করতে মনে হচ্ছিল সেই পথ যেন আর শেষ হবে না। মাঝে মাঝে একটু থেমে সুটকেসগুলি নামিয়ে রেখে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। অবশেষে তিনি বাউরি থেকে সত্যিই বিদায় নিলেন। 72nd স্ট্রিটের তার সেই ইলেকট্রিশিয়ান বন্ধুটি হয়তো সেই কথা শুনে আশ্বস্ত হবেন, যদিও সে হয়তো 2nd অ্যাভিনিউতে তার থাকাটাও ঠিক অনুমোদন করত না। অন্ততপক্ষে অত্যন্ত জঘন্য একটা এলাকায় বসবাসের সমাপ্তি হলো। সালভেশন আর্মি আশ্রম গৃহের বাইরে দাঁড়িয়ে থাকা গৃহহীন মানুষগুলিকে অতিক্রম করে উন্মুক্ত দ্বার, মদের দোকানগুলি পেরিয়ে রাস্তার মোড়ে ট্রাফিক আলোর ইশারায় সম্পূর্ণ অপরিচিত লোকেদের পাশে দাঁড়াতে দাঁড়াতে এবং যে সমস্ত বন্ধুরা তার সঙ্গে সংগ্রাম করছিল তাদের এগিয়ে যাওয়া দেখতে দেখতে তিনি এগিয়ে চললেন। বাউরির শিল্পী এবং সঙ্গীতজ্ঞরা তাকে অত্যন্ত উন্নত স্তরের ব্যক্তি বলে মনে করত। তারা উপলব্ধি করতে পারত যে তিনি দিব্য চেতনা দ্বারা পরিচালিত হচ্ছেন। সেই জন্য তার নিজস্ব একটি জায়গা গড়ে তোলার কাজে তাকে সাহায্য করতে তারা খুবই আগ্রহী ছিল, যাতে তিনি তার মূল্যবান পারমার্থিক তত্ত্বজ্ঞান সকলের কাছে প্রচার করতে পারেন। তিনি তাদেরই সাহায্যের উপর নির্ভর করতেন, কিন্তু তারা জানত যে তিনি ছিলেন অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি নিজেই নিজের রক্ষক ছিলেন।
অথবা তিনি নিজেই যা বলতেন ভগবানই তাকে রক্ষা করতেন। স্বামীজি এবং তার নবীন বন্ধুরা বাউরি এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে এসে পৌঁছলেন। সেখান থেকে ডান দিকে ফিরে তারা পূর্ব দিকে অগ্রসর হলেন। অপলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে চলতে চলতে মাত্র 1 ব্লক হেঁটে গেলে তিনি তার নতুন আস্তানায় পৌঁছবেন। আইএনডি পাতাল রেলপথের প্রবেশ পথটি অতিক্রম করার পর সেই দোকানঘরটি তিনি দেখতে পেলেন ম্যাচলেস গিফটস সাইনবোর্ডটি। সুটকেসের হাতলটি মুঠো করে ধরে তিনি এগিয়ে গেলেন। সেকেন্ড অ্যাভিনিউ এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে দ্রুত গতিতে ধাবমান যানবাহনে থামার এক ফাঁকে ক্ষিপ্র পদে তিনি রাস্তা পার হলেন। দেখতে পেলেন সবুজ গাছের সারি উঠোনের দেওয়ালের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দেখে মনে হচ্ছে যেন তার নতুন আবাসের সামনের এবং পেছনের বাড়িগুলির মধ্যবর্তী জায়গায় অত্যাধিক বেড়ে ওঠা কতকগুলি আগাছা জন্মেছে। রাস্তার ওপরের ঘরটি হবে তার সভাকক্ষ, আর পেছনের অ্যাপার্টমেন্টটি হবে তার বসবাসের এবং অনুবাদ করা প্রভৃতি কাজের জায়গা। সেই দোকান ঘরের বাড়িটির উত্তর দিকে একটি 9 তলা বিশিষ্ট বিরাট গুদামঘর। যে বাড়িটিতে দোকানঘরটি ছিল সেটি 6 তলা এবং সেই বড় বাড়িটির পাশে সেটিকে একটি ছোট শিশুর মতো দেখাচ্ছিল। প্রভুপাদের নতুন মন্দিরের দক্ষিণ দিকে একটি সিমেন্টের দেওয়াল এবং তার পাশে কোনো ঘরবাড়ি ছিল না। সেখানে ছিল ফার্স্ট স্ট্রিট পর্যন্ত প্রসারিত এক প্রশস্ত কর্মব্যস্ত মোবিল অয়েলের পেট্রোল পাম্প। প্রভুপাদ যখন সেই দোকানঘরটির সামনে এলেন, তিনি দেখলেন সেই সংকীর্ণ দরজার পথটি অলঙ্কৃত করে ছোট লণ্ঠন ঝুলছে। এখানে যে তার অবস্থা কেমন হবে তার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু ইতিমধ্যে অনেক আশাপ্রদ শুভ লক্ষণ দেখা গেছে। এই সমস্ত নবীন আমেরিকানরা মাঝে মাঝে যদিও উন্মাদের মতো আচরণ করে, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে তারা প্রকৃতই অংশগ্রহণ করতে পারবে। হয়তো এই নতুন আস্তানাটিতেই তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা হবে। শ্রীল প্রভুপাদের নতুন আবাসস্থলটি বাউরির মতো অতটা খারাপ নয়। সেই দোকানঘরের ঠিক সামনেই উইটসনার ব্রাদার্স অ্যান্ড পেপার্স মেমোরিয়ালস নামক দোকান। তারা কবরের স্মৃতিসৌধ তৈরি করে। দোকানের জানলায় নানান হাটের স্মৃতিসৌধ দেখা যায়। তার ঠিক পাশেই স্যামস লাঞ্চনাট নামক একটি ভোজনালয়। তারপর একটি পুরনো 4 তলা বাড়ি, তাতে একটি ফলকে লেখা রয়েছে AIR। তারপরে বেন জে হরোভিটস মনুমেন্টস নামক আরেকটি কবরখানার স্মৃতিসৌধের দোকান, এবং তারপর রাস্তার মোড়ে স্টুয়ার্টস ফিউনারেল হোম নামক একটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের প্রতিষ্ঠান। পরের ব্লকে 43 নম্বর বাড়িতে একটি জীর্ণ ক্যানভাসের চাঁদোয়া রাস্তার উপর ঝুঁকে পড়েছে। তাতে লেখা রয়েছে প্রোভেনজানো লানজা ফিউনারেল হোম। এটি আরেকটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের প্রতিষ্ঠান। তারপর কসমস পার্সেলস নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, এবং তার একটু দূরে জনপ্রিয় নাট্যশালা ভিলেজ ইস্ট থিয়েটার। তার পরের ব্লকে ছিল একটি গির্জা, তার গম্বুজের উপর ছিল একটি সোনালী রঙের ক্রুশ। 26 নম্বর সেকেন্ড এভিনিউ এর বাড়িটি ছিল 6 তলা এবং সেই অঞ্চলের অন্যান্য বাড়িগুলির মতোই প্রাচীন। সেই বাড়ির 1 তলায় ঠিক রাস্তার উপরে একটি দোকান ঘরে প্রভুপাদ আমেরিকায় প্রথম শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করলেন। সেকেন্ড অ্যাভিনিউ হচ্ছে ইস্ট ম্যানহাটনে যাওয়ার প্রধান রাস্তা এবং হিউস্টন এবং সেকেন্ড অ্যাভিনিউ মোড়ে ট্রাফিক আলোয় অসংখ্য ডেলিভারি ট্রাক, ট্যাক্সি এবং প্রাইভেট গাড়ি প্রভুপাদের দরজার সামনে ভিড় করত। খুব ভোরবেলা থেকে রাত পর্যন্ত অসংখ্য গাড়ি সেই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে যেত এবং সেই সঙ্গে ছিল ব্রেকের শব্দ, ট্রাফিক জ্যাম, অস্থির হর্নের শব্দ, গিয়ারের ঘর ঘর আওয়াজ এবং ট্রাফিকের আলোয় দাঁড়িয়ে পড়া গাড়ির পুনরায় চলতে শুরু করার শব্দ। সেই রাস্তায় গাড়ি যাতায়াতে প্রচণ্ড ভিড় লেগেই থাকত। 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউয়ে 2টি দোকানঘর ছিল। উত্তর দিকের দোকানটি ছিল অটোমেটিক কয়েন লন্ড্রি, আর দক্ষিণের ঘরটি ছিল একটি উপহার সামগ্রীর দোকান, কিন্তু এখন সেটি বন্ধ হয়ে গেছে। 2টি দোকানেরই প্রবেশপথ ছিল সংকীর্ণ। রং চটে যাওয়া ম্যাচলেস গিফটস লেখা সাইনবোর্ডটির নিচেই ছিল একটি বড় কাচের জানলা। দৈর্ঘ্য এবং প্রস্থে ছিল প্রায় 6 ফুট। কয়েক সপ্তাহ আগেও সেখানে সাজানো দেশলাইয়ের বাক্স দেখা যেত। 30 এবং 40 দশকে সমস্ত চিত্র তারকাদের ছবি থাকত।
এখন সেই দোকানে কেবল ম্যাচলেস গিফট সাইনটি রয়েছে। দোকানের শোকেসের নিচে ফুটপাত বরাবর একজোড়া লোহার দরজা, মাটির নিচে ঘর এবং বয়লার ঘরে যাওয়ার জন্য পাথরের সিঁড়িগুলি আড়াল করে রেখেছে। দুটি দোকানের মাঝখানে রয়েছে ২৬ নম্বর সেকেন্ড অ্যাভিনিউতে যাওয়ার প্রধান প্রবেশপথ। দোকানের বাঁ কোণে সদর দরজাটি হচ্ছে কালো কাঠের ফ্রেমে আঁটা একটি কাচের দরজা। দরজা খুললেই সামনে লম্বা দোকানঘর, সেটি সম্পূর্ণ খালি। দরজার ডান দিকে জানলার নিচে একটি প্ল্যাটফর্ম এবং সেটি বসবার আসনের মতো উঁচু। ঘরের শেষ প্রান্তে দুটি ঘষা কাচের জানলা, তাতে লোহার শিক লাগানো রয়েছে। সেই জানলাগুলি খুললে পেছনের উঠোন দেখতে পাওয়া যায়। বাঁ পাশের জানলাটির পাশে একটি ছোট ডোবা, তার পাশে একটি ছোট বাথরুম। দোকানের বাঁ পাশের দেওয়ালে একটি দরজা, সেটি দিয়ে উঠোনে যাতায়াত করা যায়। উঠোনটা জ্যামিতিক ছাঁচে কংক্রিটে বাঁধানো এবং তার চারপাশে একটি ছোট বাগানে কতগুলি ছোট বড় গাছ। সেখানে একটি পিকনিক টেবিল, পাখিদের জল খাবার জন্য একটি টব আর একটি লগির উপর পায়রাদের বসবার জায়গা। আর সেই উঠোনের মাঝখানে দুটি ছোট ছোট মরশুমি ফুলের বাগান। উঠোনের উত্তর থেকে দক্ষিণ দিক জুড়ে উঁচু দেওয়াল, আর সামনে এবং পেছনে বসতবাটি। উপরে তাকালে চোখ পড়ে একফালি আকাশ। ২৬ নম্বর সেকেন্ড অ্যাভিনিউ এর উঠানের পেছনের বাড়ির ৩ তলায় ছিল প্রভুপাদের আবাসস্থল, তার থাকার, কাজ করার এবং ভগবানের পূজা করার স্থান। তার বাউরির বন্ধুদের সহায়তায় তিনি তার এই নতুন আবাসস্থলটি পরিষ্কার করে বসবাস করতে শুরু করলেন। পেছন দিকের ঘরে তার অফিস। তার দেওয়ালের গায়ে একটি কুশন পাতা এবং তার সামনে একটি ট্রাঙ্ক, যেটি তিনি তার ডেস্ক হিসাবে ব্যবহার করতেন। তার উপরে টাইপরাইটার, দুধারে কাগজপত্র ও বই। এটি হচ্ছে তার কাজ করার স্থান। শ্রীমদ্ ভগবতের পাণ্ডুলিপিগুলি তিনি একটি গেরুয়া কাপড়ে মুড়ে রাখতেন, তার বসার আসনে ঠিক উপরেই। দেওয়ালে টাঙানো ছিল শ্রীকৃষ্ণের ছবি সমন্বিত একটি ক্যালেন্ডার। পূর্ব দিকের দেওয়ালে দুটি জানলা, তা দিয়ে সকালবেলা রোদ এসে পড়তো মাঝখানে। তার পাশের ঘরটিতে কোনো আসবাবপত্রই ছিল না, কেবল একটি কফি টেবিলের উপর তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দের ছবি প্রতিষ্ঠা করেছিলেন। পার্শ্বদ সহ শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি ছবি ফ্রেমে বাঁধানো ছিল। ঘরের দেওয়ালে ছিল শেষশায়ী বিষ্ণুর ছবি সমন্বিত একটি ক্যালেন্ডার। বাউরির ঘরে যেমন করেছিলেন তেমনি এখানেও তিনি কাপড় শুকাবার জন্য একটি দড়ি টাঙিয়ে রেখেছিলেন। দুটি ঘরই নতুন করে রং করা হয়েছিল এবং শক্ত কাঠের মেঝে খুব ভালো করে পালিশ করা ছিল। আর ছিল একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং একটি সরু লম্বা সাজানো রান্নাঘর। প্রভুপাদ মাঝে মাঝে রান্নাঘরের জানলার পাশে দাঁড়িয়ে উঠোন পেরিয়ে কর্মমুখর রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। এটি হচ্ছে তার নতুন আবাস, কিন্তু কিভাবে যে তিনি আগামী মাসের ভাড়া দেবেন তা তিনি জানতেন না। তারপর প্রভুপাদ আসার কয়েক বছর মাত্র আগে এক নতুন ধরনের বস্তিবাসীরা লোয়ার ইস্ট সাইডে এসে বসতি স্থাপন শুরু করে। যদিও তাদের এই বসতি স্থাপন করার কারণ সম্বন্ধে অনেক সামাজিক ও সাংস্কৃতিক গবেষণা রয়েছে, তবুও শেষ পর্যন্ত তাদের এখানে এসে হঠাৎ বসতি স্থাপন করার আসল কারণটি অজ্ঞাতই থেকে গেছে। একদল বিচরণশীল পক্ষীর মতো তারা এসে কিছুদিনের জন্য এখানে বসতি স্থাপন করে, হঠাৎ আবার কোথায় মিলিয়ে যায়। বাউরিতে প্রভুপাদের পরিচিত হিপি দলের মতো এই নবাগতদের মধ্যে অনেকেই ছিল অল্পবয়স্ক চিত্রকর, সঙ্গীত শিল্পী, কবি এবং সাহিত্যিক। তারপর আসে মধ্যবিত্ত পরিবারের বিদ্রোহী ছেলে মেয়েদের দল। সস্তা ভাড়া এবং ভবঘুরে স্বাধীনতার হাতছানিতে এই অল্পবয়স্ক মধ্যবিত্তের দল এখানে এসে বসতি স্থাপন করে। এরাই সমস্ত দেশ জুড়ে এক যুব আন্দোলনের সূচনা করেছিল এবং অচিরেই সমস্ত জগতের কাছে হিপি নামে পরিচিত ছিল। তারা লোয়ার ইস্ট সাইডের বস্তি অঞ্চলে বসতি স্থাপন করে আমেরিকার ভোগ ঐশ্বর্যময় জড় স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনধারার প্রতিবাদ করল। স্বাভাবিকভাবেই অনুপ্রাণিত হয়ে গৃহত্যাগী পলাতক কিশোর কিশোরীরা বয়সী কিছুটা প্রবীণ হিপিদের সঙ্গে যোগ দিল এবং তাদের অনুসরণ করে এলো পুলিশ, সমাজসেবক, যুব আবাস এবং মাদক নিবারণী সংস্থা। সেন্ট মার্কস প্লেসে হিপি কেন্দ্রিক দোকান গড়ে উঠতে শুরু করলো। সেখানে পোস্টারের দোকান, রেকর্ডের দোকান, আর্ট গ্যালারি, বইয়ের দোকান এবং সিগারেটের কাগজ, হিপি পোশাক থেকে শুরু করে মোহময় আলোক সরঞ্জাম পর্যন্ত সবকিছু পাওয়া যেত। তাদের পূর্বপুরুষেরা যেন এসে বসতি স্থাপন করেছিল, তেমনই মনোভাব নিয়ে হিপিরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে লোয়ার ইস্ট সাইডে বসতি গড়ে তুলল।
আগের যুগের বহিরাগত ইউরোপীয় অধিবাসীদের কাছে যেমন নিউ ইয়র্ক বন্দর ছিল ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রবেশদ্বার, এবং তারা যেমন আমেরিকায় পৌঁছে ম্যানহাটনের গগনচুম্বী বাড়ি ও স্ট্যাচু অব লিবার্টির দিকে তাকিয়ে থাকতো, আজ 1966 সালে আমেরিকা যুব সম্প্রদায়ও তেমন তাদের এক নতুন স্বপ্ন নিয়ে নিউ ইয়র্ক শহরে ভিড় করতে শুরু করলো, তাদের নতুন আশার স্বপ্নরাজ্য লোয়ার ইস্ট সাইডের বস্তিতে। এটি একটি অস্বস্তিকর সহাবস্থান, যেখানে হিপ্পির দল এবং অন্যদিকে পর্তুরিকান, পোলিশ, ইউক্রেনিয়ান এবং অন্য সমস্ত বিদেশ থেকে আগত উপনিবেশিকের দল। সেই সমস্ত কায়েমি অধিবাসীরা ছিল নবাগতদের প্রতি বিরুদ্ধাভাবাপন্ন। তারা বুঝতে পারত না সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ ঐশ্বর্যময় জীবন ছেড়ে তারা কেন এই বস্তিতে উঠে এসেছে। প্রকৃতপক্ষে অধিকাংশ নবাগত যুবক যুবতীরা ঔপনিবেশিক পরিবার থেকে এসেছে। তারা কয়েক পুরুষ ধরে কঠোর সংগ্রাম করে মধ্যবিত্ত আমেরিকান রূপে নিজেদের প্রতিষ্ঠা করেছে। লোয়ার ইস্ট সাইডে অল্প বয়সী ছেলে মেয়েদের বসতিও পর্তুরিকান, পোলিশ বা ইউক্রেনিয়ানের মতোই বাস্তব, যদিও তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। হিপিরা তাদের পিতামাতার ভোগ ঐশ্বর্যপূর্ণ সচ্ছল জীবন পরিত্যাগ করে এক বাস্তব জীবনের অন্বেষণে পথে বেরিয়ে পড়েছিল। তারা তাদের পিতা মাতা, শিক্ষক, ধর্মযাজক, রাজনৈতিক নেতা সকলের উপরেই আস্থা হারিয়ে ফেলেছিল। ভিয়েতনামে আমেরিকান নীতি এবং আমেরিকার রাজনৈতিক ভাবধারা তাদের কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল। তাই তারা খুঁজছিল সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের শান্তি, সত্যিকারের সহাবস্থান এবং সত্যিকারের আধ্যাত্মিক চেতনা। যে বছর প্রভুপাদ 26 নম্বর সেকেন্ড এভিনিউতে বসতি স্থাপন করেন, সেই বছরে গ্রীষ্মেই 60 দশকের আমেরিকার মহাযুবক আন্দোলনের প্রভাব লোয়ার ইস্ট সাইডে প্রবেশ করেছিল। এখানে তারা মুক্তির আনন্দ আস্বাদন করছিল। এখানে তারা দারিদ্র্যের সরলতার মধ্যে মুক্তি পেতে চেয়েছিল। শিল্প, সঙ্গীত, মাদকদ্রব্য আর অবাধ যৌন সংযোগের মাধ্যমে মুক্তির আনন্দ আস্বাদন করতে চেয়েছিল। তারা আধ্যাত্মিক জীবনের অনুসন্ধান করতে শুরু করেছিল এবং তারা মনে করেছিল যে এলএসডি, চরস, গাঁজা প্রভৃতি মাদকদ্রব্যের মাধ্যমে তারা এক চিন্ময় জগতে প্রবেশ করতে পারবে। প্রাচ্যের সংস্কৃতি এবং ধর্ম সম্বন্ধে তারা আগ্রহী হয়েছিল। তারা মনে করেছিল নেশা করে, যোগাভ্যাস করে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অথবা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তারা আলোকের সন্ধান পাবে। সকলেই তাদের মনকে উন্মুক্ত করে রেখেছিল এবং তাদের নেশাচ্ছন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত মহাজাগতিক দর্শন সৃষ্টি করেছিল। তাদের জীবন যদিও উদ্দেশ্যবিহীন বলে মনে হতো, কিন্তু তারা অন্তত সেই অর্থহীন খেলা থেকে বিরত হয়েছিল, যে খেলায় মানুষ তার আত্মাকে জড়জাগতিক বস্তুর বিনিময়ে বিক্রি করে দেয়। যে বিকৃত সমাজ ব্যবস্থা মানুষের চিন্ময় সত্তাকে ধ্বংস করে, তাকে একটি যন্ত্রে পরিণত করে, সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা অসহযোগ আন্দোলন শুরু করেছিল। 1966 সালে হাজার হাজার যুবক লোয়ার ইস্ট সাইডের পথে পথে ঘুরে বেড়াতেও জীবনের পরম লক্ষ্যের অনুসন্ধানে। আমেরিকার সমাজ ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না এবং তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিল যে লক্ষ লক্ষ আমেরিকাবাসী এইভাবে যে জীবন যাপন করছে, সেই জীবন নিতান্তই অর্থহীন। সমৃদ্ধশালী আমেরিকার যুবক সম্প্রদায় যে এত নৈরাশ্যপূর্ণ তা দেখে প্রভুপাদ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। অবশ্য এর দ্বারা প্রমাণিত হতো যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য যা আমেরিকার বৈশিষ্ট্য, তার মাধ্যমে যথার্থ সুখ লাভ করা যায় না। তার চারপাশের এই নৈরাশ্য এবং দুর্দশাকে শ্রীল প্রভুপাদ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক সমস্যা রূপে দেখতেন না। বস্তির দুর্দশাগ্রস্ত অবস্থা বা যুব আন্দোলন, এর কোনোটাকেই তিনি গুরুত্ব দেননি। তার কাছে এগুলি কেবল জড়জাগতিক দুঃখের প্রকাশ বলে মনে হয়েছিল, যার নিরাময়ের একমাত্র পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। সকলের দুঃখে তিনি সহানুভূতি প্রকাশ করতেন এবং এই দুঃখে সামগ্রিক সমাধান কিভাবে সম্ভব তা তিনি জানতেন। লোয়ার ইস্ট সাইডে বসতি স্থাপন করার আগে আমেরিকা যুব আন্দোলন সম্বন্ধে প্রভুপাদ কখনোই তেমন গভীরভাবে ভেবে দেখেননি। এই অসংখ্য যুবক যুবতীদের মাঝখানে আসার কোনো বিশেষ পরিকল্পনাও তিনি কখনো করেননি। কিন্তু কলকাতা থেকে আসা 10 মাসের মধ্যেই পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বা শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে তাকে ঘুরতে ঘুরতে এখানে এসে বসতি স্থাপন করতে হয়েছে। তার গুরুদেবের আদেশে তিনি আমেরিকা এসেছেন এবং শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে তিনি লোয়ার ইস্ট সাইডে এসে পড়েছেন। তার গুরুদেবের আদেশ যথাযথভাবে পালন করা এবং বৈদিক মতবাদ প্রচার করাই ছিল তার একমাত্র সংকল্প।
1960 সালে আমেরিকায় যে পরিবর্তন এসেছিল তার দ্বারা তার সেই দৃষ্টিভঙ্গি প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। তখন ঘটনাচক্রে আমেরিকার সাংস্কৃতিক আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলে যদি এই সমস্ত অল্পবয়সী ছেলেমেয়েরা তার বাণী গ্রহণে উৎসুক হয়ে ওঠে, সেটি শ্রীকৃষ্ণের ইচ্ছা। হিপি আন্দোলন হোক বা না হোক, কলিযুগ হচ্ছে সবচাইতে অধপতিত যুগ। প্রভুপাদ বৈদিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এমন একটি ক্ষেত্রে যেখানে পূর্বে কোনো আচার্যই সেই প্রচেষ্টা করেননি। সুতরাং তিনি স্বাভাবিকভাবেই আশা করেছিলেন যে তার এই কাজ অত্যন্ত কঠিন হবে। তবুও এই অধপতিত যুগে লোয়ার ইস্ট সাইডে শ্রীল প্রভুপাদের আসার ঠিক আগেই কলিযুগে অপসংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমেরিকার যুবক যুবতীরা জীবনের যথার্থ উদ্দেশ্যের সন্ধানে বেরিয়ে পড়েছিল। ঘটনাচক্রেই হোক বা ইচ্ছা অনুসারেই হোক, নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডের এই যুব সম্প্রদায় প্রভুপাদের পারমার্থিক শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে এগিয়ে এলো। 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউয়ে প্রভুপাদের আগমন কেউই তেমনভাবে লক্ষ্য করল না। প্রতিবেশীরা শুধু বলাবলি করল যে লন্ড্রির পাশে উপহারের দোকানটি এক নতুন ভাড়াটে এসেছে। দোকানে জানলায় লোকেরা একটি আশ্চর্য রকমের ছবি টাঙানো রয়েছে দেখল, কিন্তু সেই ছবিটির মর্মকে উপলব্ধি করতে পারল না। সেই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখল জানলায় আঁটা একটি কাগজে লেখা রয়েছে সেখানে ভগবদ গীতার ক্লাস নেওয়া হয়। তাদের মধ্যে কেউ কেউ সেটি পড়বার জন্য থেমে দাঁড়াতো, কিন্তু কেউই তার যথার্থ অর্থ উপলব্ধি করতে পারত না। ভগবদ গীতা যে কি তাই তারা জানতো না, এবং যারা জানতো তারা মনে করেছিল হয়তো এটি একটি যোগা সম্বন্ধীয় বইয়ের দোকান বা সেই ধরনের কিছু। প্রতিবেশী পর্তুরিয়ানরা জানলায় হার্ভে কোহেন এর আঁকা ছবি দেখত এবং নিষ্প্রিয়ভাবে হেঁটে চলে যেত। পার্শ্ববর্তী মোবিল পেট্রোল পাম্পের ম্যানেজার এই নবাগত প্রতিবেশীকে নিয়ে মোটেই মাথা ঘামালেন না। কবরে স্মৃতিফলক বিক্রেতাদের মনোভাবও একই রকম ছিল। আর যে অজস্র গাড়ি বা ট্রাক সেই রাস্তা দিয়ে চলাচল করত, তাদের ড্রাইভারদের কাছে স্বামীজির এই আস্তানার কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু বহু অল্পবয়স্ক যুব যুবতী সেই ছবিটি দেখে আকৃষ্ট হতো এবং জানলায় লেখা ভগবদ গীতা শিক্ষা দেওয়ার ক্লাস সম্বন্ধে সেই কাগজটি উৎসাহ সহকারে পড়ত। তাদের মধ্যে কেউ কেউ ভগবদ গীতার সঙ্গে পরিচিত ছিল, কিন্তু তারা স্বপার্শ্বদ নৃত্যরত শ্রী চৈতন্য মহাপ্রভু ছবিটির সঙ্গে ভগবদ গীতার সম্পর্ক নির্ণয় করতে পারত না। তাদের মধ্যে কেউ কেউ স্বামী ভক্তিবেদান্তের ভগবদ গীতার ক্লাসে যোগ দিতে মনস্থ করেছিল। জুলাই মাসের এক সকালে হার্ভার্ড হুইলার তার মঠ স্ট্রিটের বাড়ি থেকে 5th স্ট্রিটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, নিরিবিলিতে একটি শান্তির সন্নিসনে। মঠ স্ট্রিট দিয়ে হেঁটে সে হিউস্টনের দিকে বাঁদিকে মোড় ফিরল এবং বাউরি ধরে পূর্ব দিকে হাঁটতে শুরু করলো। তীব্র বেগে ছুটে চলা গাড়িগুলি এবং উদ্দেশ্যবিহীনভাবে পথচরণরত ভবঘুরেদের অতিক্রম করে সে সেকেন্ড এভিনিউয়ের দিকে এগিয়ে গেল। বাউরি অতিক্রম করে সেকেন্ড এভিনিউতে আসার ঠিক আগে হাওয়ার্ড প্রভুপাদকে দেখতে এলেন। হাওয়ার্ড: স্বামীজিকে ধীর মন্থর গতিতে হেঁটে যেতে দেখলাম। তার উন্নত মস্তক এবং হাতে ছিল জপের মালা। তাকে দেখে খুব পরিচিত কোনো ছবির প্রখ্যাত চিত্র তারকার কথা মনে পড়ল। তাকে দেখে মনে হলো তিনি যেন চির নতুন। তার পরনে ছিল সন্ন্যাসীর গেরুয়া বস্ত্র এবং পায়ে একজোড়া ছুচালো সাদা জুতো। তাকে আলাদিনের আশ্চর্য প্রদীপের থেকে বেরিয়ে আসা এক সেই দৈত্যটির মতো মনে হলো। দীর্ঘ বলিষ্ঠ হাওয়ার্ডের বয়স তখন 26 বছর। মাথায় তার লম্বা কালো চুল, মুখ ভর্তি দাড়ি আর চোখে কালো ফ্রেমে চশমা। সে ছিল ওহিও স্টেট ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপক। সে সদ্য ভারত ভ্রমণ করে ফিরে এসেছিল, যেখানে সে এক যথার্থ গুরু খুঁজে বেড়াচ্ছিল। প্রভুপাদ হাওয়ার্ডকে দেখতে পেলেন এবং তারা দুজনেই একসঙ্গে থমকে দাঁড়ালেন। হাওয়ার্ডের মুখ দিয়ে তার মনে প্রথম প্রশ্নটি বেরিয়ে এলো, আপনি কি ভারতীয়? প্রভুপাদ হেসে বললেন, হ্যাঁ, আর আপনি? হাওয়ার্ড: আমি বললাম, না, আমি ভারতীয় নই, কিন্তু আমি সবে ভারতবর্ষ থেকে ফিরে এসেছি এবং সেই দেশ এবং হিন্দু দর্শনের প্রতি আমি অত্যন্ত অনুরাগী। তিনি বললেন যে তিনি কলকাতার লোক এবং প্রায় 10 মাস হলো নিউ ইয়র্কে এসেছেন। তার চোখ দুটো শিশুর মতো স্বচ্ছ এবং নম্র। হিউস্টন স্ট্রিট দিয়ে প্রচণ্ড শব্দ করতে করতে ছুটে যাওয়া ট্রাকগুলির সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি এক স্নিগ্ধ প্রশান্তির বিকিরণ ছিলেন, যা এই কোলাহল মুখরিত জগতের বহু দূরের বস্তু। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়।
অংশটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণা হরি বল। ধন্যবাদ।